ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর তোমাদের সুস্থতাই আমাদের একান্ত কাম্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল শাখার অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের বিষয় শব্দের শ্রেণী বিভাগ। শব্দকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। তো প্রধানত শব্দকে তিন শ্রেণীতে ভাগ করা যায়। আমরা সেই তিন শ্রেণী সম্পর্কে আজকে জানব। প্রথমত আমরা দেখি শব্দকে তিন শ্রেণীতে ভাগ করা যায়। একটি হলো গঠনমূলকভাবে, 2 নম্বর অর্থমূলকভাবে, 3 নম্বর উৎসমূলকভাবে। তাহলে আমরা শব্দকে তিন শ্রেণীতে ভাগ করতে পারি। একটি গঠনমূলকভাবে, একটি অর্থমূলকভাবে, আরেকটি হচ্ছে উৎসমূলকভাবে। তো আমরা দেখি প্রথমেই গঠনমূলক শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা জানব। তো গঠনমূলকভাবে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। গঠনমূলকভাবে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো মৌলিক শব্দ, আরেকটি হলো সাধিত শব্দ। তো তোমাদের প্রথমেই বলে রাখি যে তোমরা যারা ক্লাসটি করতেছো তোমরা কমেন্টসে জানিয়ে দেবো আসলে তোমরা বুঝতে পারছো কি না। তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে বলবে, কমেন্টসে জানিয়ে দেবে যে তোমরা বুঝতে পারতেছো। আর তোমরা তোমাদের রোল এবং সেকশন উল্লেখ করে তোমরা কমেন্টস করবে। তো আমরা দেখলাম যে গঠনমূলকভাবে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো মৌলিক শব্দ, আরেকটি হলো সাধিত শব্দ। তো মৌলিক ফান্ডামেন্টাল আমরা প্রথমে দেখি মৌলিক শব্দগুলো কি। মৌলিক শব্দগুলো হচ্ছে যে শব্দগুলোকে ভেঙে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেই শব্দগুলোকেই বলা হচ্ছে মৌলিক শব্দ। তাহলে কি মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেই শব্দগুলোকেই বলা হচ্ছে মৌলিক শব্দ। তো আমরা কিছু উদাহরণের মাধ্যমে সেই বিষয়টি আরও পরিষ্কার হয়ে নিই। যেমন গোলাপ শব্দটি দেখি। এই গোলাপ শব্দটিকে কিন্তু আমরা ভেঙে বিশ্লেষণ করতে পারবো না, তাই এটি একটি মৌলিক শব্দ। আচ্ছা, আমরা দেখি হাত। হাত এই শব্দটিও একটি মৌলিক শব্দ, কারণ এই শব্দটিকে আমরা ভেঙে বিশ্লেষণ করতে পারবো না। আবার কলম, এটি একটি মৌলিক শব্দ। মা, বাবা, ভাই, বোন, হাত, এগুলো সবগুলোই এক একটি মৌলিক শব্দ। তো এই শব্দগুলো ছাড়াও অজস্র মৌলিক শব্দ আমাদের বাংলা ভাষায় রয়েছে। আর এই মৌলিক শব্দগুলোই হচ্ছে আমাদের ভাষার মূল উপকরণ। আচ্ছা, তাহলে আমরা পাইলাম মৌলিক শব্দ। মৌলিক শব্দ হচ্ছে যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেই শব্দগুলি হচ্ছে মৌলিক শব্দ। আচ্ছা, এবারে আমরা দেখব সাধিত শব্দ। সাধিত শব্দ হচ্ছে যে শব্দগুলোকে আমরা ভেঙে আলাদা করতে পারি বা বিশ্লেষণ করতে পারি, সেই শব্দগুলি হচ্ছে সাধিত শব্দ। অর্থাৎ মৌলিক শব্দের সঙ্গে যখন বিভিন্ন উপসর্গ, প্রত্যয় এগুলো যুক্ত হয়ে শব্দ গঠন করে, সেগুলি কিন্তু সাধিত শব্দ। তাহলে আমরা দেখব যে সাধিত শব্দগুলো প্রত্যয় অথবা উপসর্গজাত শব্দ বা উপসর্গযোগে গঠিত শব্দ এবং সমাস নিষ্পন্ন শব্দ। তো আমরা দু একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে এটা আরও ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, চাঁদ মুখ একটি শব্দ। চাঁদ মুখ, চাঁদ মুখ এই শব্দটি একটি সমাস নিষ্পন্ন শব্দ। এই শব্দটিকে আমরা যদি আলাদা করি বা ব্যাস বাক্য করি, তাহলে আমরা বলবো চাঁদের মতো মুখ। চাঁদের মতো মুখ। তাহলে বিষয়টি লক্ষ্য করো যে আমরা কিন্তু চাঁদ মুখ শব্দটিকে ভেঙে আলাদা করতে পারছি, আমরা কিন্তু বিশ্লেষণ করতে পারছি, ফলে এটি কিন্তু একটি সাধিত শব্দ। ওকে, এরপরে নীল আকাশ।
নীল আকাশ এই শব্দটিও একটি সমাস নিষ্পন্ন শব্দ। আমরা যদি এই নীল আকাশ শব্দটিকে ব্যাসবাক্য করি তাহলে আমরা কিন্তু পাবো নীল যে আকাশ, নীল যে আকাশ। তাহলে দেখো এখানে কিন্তু আমরা যখন ভেঙে বিশ্লেষণ করলাম তখন কিন্তু আলাদা আলাদা অর্থবোধক শব্দ আমরা পাইলাম, তাই এটা হচ্ছে সাধিত শব্দ। আচ্ছা, এছাড়াও দেখো ডুবুরি একটি শব্দ আছে, ডুবুরি। ডুবুরি শব্দটি দেখো, ডুবুরি একটি কিদন্ত পদ, ডুবুরি একটি কিদন্ত পদ। এই শব্দটিকে যদি আমরা ভেঙে বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি ডুব যোগ উড়ি, ডুবুরি। তার ডুব হচ্ছে একটা ধাতু, এর সঙ্গে উড়ি প্রত্যয়যুক্ত হয়ে ডুবুরি একটি কিদন্ত পদ গঠিত হয়েছে। ঠিক একইভাবে চলন্ত শব্দটি যদি দেখো, চলন্ত এটিও একটি কিদন্ত পদ। তো এই চলন্ত শব্দটিকে যদি আমরা ভেঙে বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি চল যোগ অন্ত। তো এখানে চল একটা ধাতু, এর সঙ্গে অন্ত প্রত্যয় যুক্ত হয়ে চলন্ত শব্দটি গঠিত হয়েছে। যদি দেখি উপসর্গজাত কিছু শব্দ দেখি, যেমন উপশহর। উপশহর শব্দটি উপসর্গযোগে গঠিত শব্দ। উপ একটি উপসর্গ আমরা জানি, উপ যোগ শহর। তাহলে এই উপসর্গের সঙ্গে অর্থাৎ সহস্বর্গ শব্দের সঙ্গে উপসর্গ যুক্ত হয়ে উপশহর শব্দটি গঠিত হয়েছে। ওকে, এছাড়াও রয়েছে প্রশাসন। প্রশাসন শব্দটিকে যদি আমরা দেখি, প্রশাসন, তাহলে শাসন শব্দের সঙ্গে উপসর্গ যুক্ত হয়ে প্রশাসন শব্দটি গঠিত হয়েছে। তো এটি একটি সাধিত শব্দ। তো আমরা সাধিত শব্দের সংজ্ঞা কিন্তু আমরা পড়েছি যে শব্দটাকে বিশ্লেষণ করলে, আলাদা করলে নতুন অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেটা কি হচ্ছে বলা হচ্ছে সাধিত শব্দ। ওকে, আচ্ছা, তাহলে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমরা গঠনমূলকভাবে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মৌলিক শব্দ আর একটি হচ্ছে সাধিত শব্দ। তা আমরা দেখলাম মৌলিক শব্দ হচ্ছে যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেই শব্দগুলোকে বলা হচ্ছে মৌলিক শব্দ। উদাহরণ হচ্ছে দিয়েছি গোলাপ, হাত, কলম, মা, বাবা, ভাই, বোন, তারপর হচ্ছে হাত। আচ্ছা, হাত ব্যবহার করছে। ওকে, তারপরে সাধিত শব্দ হচ্ছে যে শব্দগুলোকে ভেঙে বিশ্লেষণ করা যায়, আলাদা করা যায়, সেই শব্দগুলোকে, অর্থাৎ ভেঙে বিশ্লেষণ করলে আমরা আলাদা অর্থবোধক শব্দ পাই, সেগুলোকে বলা হচ্ছে সাধিত শব্দ। উদাহরণ এখানে দিয়েছি চাঁদ মুখ, চাঁদের মতো মুখ, নীল আকাশ, নীল যে আকাশ, ডুবুরি, ডুবযোগরি, চলন্ত, চল যোগ অন্ত, উপশহর, উপযোগ শহর, প্রশাসন, প্রযোগ শাসন। তো সাধিত শব্দগুলো আমরা দেখলাম যে সাধিত শব্দগুলো প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত শব্দ অথবা সমাস নিষ্পন্ন শব্দ। ওকে, তাহলে এটা হচ্ছে গঠনমূলকভাবে শব্দের শ্রেণী বিভাগ। এরপরে আমরা দেখব যে অর্থমূলকভাবে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়। আচ্ছা, অর্থমূলকভাবে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়। অর্থমূলকভাবে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে যৌগিক শব্দ, দুই নম্বর রূঢ় বা রূঢ়ি শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, তারপরে তিন নম্বর যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। তাহলে অর্থমূলকভাবে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে যৌগিক শব্দ, একটি রূঢ় বা রূঢ়ি শব্দ, আর একটি হচ্ছে যোগরূঢ় শব্দ। ওকে, তো আমরা দেখি যৌগিক শব্দ কাকে বলে। তো যৌগিক শব্দ দেখার আগে আমাদের একটা বিষয় জানতে হবে যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ। আচ্ছা, এখানে দুইটি বিষয় উল্লেখযোগ্য। একটি হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ এবং আরেকটি হচ্ছে ব্যবহারিক অর্থ। ওকে, তাহলে একটা বিষয় মনে রাখবে, যে শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, সেই শব্দগুলোকে বলা হচ্ছে যৌগিক শব্দ। ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে উৎস অনুযায়ী। তাহলে যৌগিক শব্দের সংজ্ঞাটা হচ্ছে যে শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, সেই শব্দগুলোকেই বলা হচ্ছে
যৌগিক শব্দ। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে নিই। আচ্ছা, যেমন গায়ক শব্দটি দেখো, গায়ক শব্দটি, গায়ক শব্দের ব্যুৎপত্তিগত যদি আমরা বিশ্লেষণ করি, ব্যুৎপত্তি বিশ্লেষণ করে আমরা পাই গই যোগ অক অথবা নক। তো গই শব্দের অর্থ হচ্ছে যে গান করে, এটা বোঝায়। তো গায়ক শব্দের অর্থও কিন্তু একই রকম, যে গান করে। তো আমরা বলেছি যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি একই হয় তাহলে সেটাই হচ্ছে যৌগিক শব্দ। তাহলে এখানে গায়ক অর্থ যে গান করে, গই একই অর্থ, তাহলে এটি একটি যৌগিক শব্দ, অর্থাৎ গায়ক একটি যৌগিক শব্দ। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি কর্তব্য। কর্তব্য শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি, বিশ্লেষণ করলে আমরা পাবো ক্রি যোগ তব্য। আচ্ছা, ক্রি যোগ তব্য। ক্রি একটি সংস্কৃত ধাতু, এর অর্থ হচ্ছে যা করা উচিত। ঠিক কর্তব্য মানেও কিন্তু যা করা উচিত, একই অর্থ বহন করছে, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ দুইটি একই রকম। তো কর্তব্য শব্দটিও একটি যৌগিক শব্দ। ওকে, এরপরে বাবুয়ানা। বাবুয়ানা শব্দটি যদি আমরা দেখি, বাবুয়ানাকে ভাঙি তাহলে হচ্ছে পাবো বাবু যোগ আনা। বাবুয়ানা শব্দটি দেখো, বাবুয়ানা হচ্ছে বাবুর মতো ভাব আর কি বোঝায়। তো বাবু শব্দের অর্থ হচ্ছে বাবুর মতো ভাব, যেটা বোঝায়। যে দুইটাই হচ্ছে একই অর্থ বহন করছে, বাবুয়ানা এবং বাবু দুইটি একই অর্থ বহন করছে। তো এটি একটি যৌগিক শব্দ। আচ্ছা, এরপরে দেখো মধুর। মধুর একটি শব্দ, এই মধুর শব্দটিকে বাংলায় আমরা পাচ্ছি মধু যোগ র। তো মধু মিষ্টি জাতীয় কিছু বোঝায়। আচ্ছা, তো এই মধুর শব্দের অর্থ কিন্তু হচ্ছে মিষ্টি জাতীয় অর্থ। তো আমরা মাঝে মাঝে বলে থাকি যে তার সাথে তার মধুর সম্পর্ক, অথবা তোমার কথাগুলো অনেক মধুর। তো এটা মিষ্টি অর্থে ব্যবহৃত হয়। তো ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ দুইটাই একই রকম। আরেকটি দেখো চিকামারা। চিকা যোগ মারা। তো আমরা জানি চিক শব্দের অর্থ হচ্ছে দেওয়াল, চিক শব্দের অর্থ দেওয়াল, মারা হচ্ছে অ্যাডভার্টাইজ করা বা বিজ্ঞাপন দেওয়া, এই অর্থে। তো চিকামারা অর্থ কিন্তু দেয়ালে লিখন। চিকামারা শব্দের অর্থ হচ্ছে দেয়ালে লিখন। আর এখানে চিকা অর্থাৎ এখানে চিক মানে দেওয়াল, মারা হচ্ছে বিজ্ঞাপন দেওয়া অর্থে, একই অর্থে, অর্থাৎ দেওয়ালে কিছু লেখা অর্থে বোঝাচ্ছে। তো এখানে আমরা পাইলাম যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ দুইটাই একই রকম। তো আমরা দেখলাম যে যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম সেই শব্দকেই বলা হচ্ছে যৌগিক শব্দ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে আমরা দেখব রুড় বা রুড়ি শব্দ। আচ্ছা, রুড় বা রুড়ি শব্দ এটি যে সকল প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত শব্দ মূল শব্দের অনুগামী না হয়ে অন্য অর্থ প্রকাশ করে সেগুলোকে বলা হচ্ছে রুড় শব্দ বা রুড়ি শব্দ। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এই রুড় শব্দটা হচ্ছে প্রত্যয় অথবা উপসর্গজাত শব্দ, এটা মনে রাখলে হবে। তাহলে রুড় বা রুড়ি শব্দটা হচ্ছে প্রত্যয় এবং উপসর্গ যোগে গঠিত শব্দ। ওকে, এটা মনে রাখতে হবে। আর এটি কি করে? মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে, অর্থাৎ নতুন অর্থ প্রকাশ করে, অর্থাৎ এর ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ দুটোই আলাদা। তাহলে সে নতুন অর্থ গঠন করবে, এটা মনে রাখতে হবে যে নতুন অর্থ গঠন করে। তাহলে সংখ্যাটা কি? যে সকল প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত শব্দ মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে রুড় বা রুড়ি শব্দ। আচ্ছা, কিছু উদাহরণ দেখি আমরা। একটা উদাহরণ দেখো, হস্তি একটি শব্দ। হস্তি একটি শব্দ, এই শব্দটিকে যদি আমরা আলাদা করি, ভেঙে বিশ্লেষণ করি, তাহলে আমরা পাচ্ছি হস্ত যোগ ইন। তাহলে আমরা জানি হস্ত শব্দের অর্থ হচ্ছে হাত, আর এর সঙ্গে যখন ইন প্রত্যয় যুক্ত হলো তখন কিন্তু শব্দটি হয়ে গেল হস্তি। হস্তি কিন্তু হাতের সঙ্গে হস্তির কোনো সম্পর্ক নাই, বরং হস্তি বলতে এক জাতীয় পশুকে বোঝাচ্ছে, অর্থাৎ হস্তি হচ্ছে একটি প্রাণী, একটা প্রাণীকে নির্দেশ করতেছে। তাহলে দেখো এখানকার যে মূল যে অর্থ সেই মূল অর্থের সঙ্গে কিন্তু ব্যবহারিক অর্থ মিলছে না, ঠিক আছে?
আচ্ছা, আরেকটি আমরা যদি দেখি গবেষণা। গবেষণা শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তা আমরা পাবো গো যোগ এষণা। গো যোগ এষণা। গো শব্দের অর্থ হচ্ছে গরু, আর এষণা শব্দের অর্থ হচ্ছে খোঁজা। তাহলে এই গো এষণা অর্থ দ্বারা বোঝায় অর্থাৎ গরু অন্বেষণ বা গরু খোঁজা, কিন্তু এই অর্থ গরু খোঁজা অর্থ না ব্যবহার হয়ে গবেষণা অর্থ হচ্ছে যে ব্যাপকভাবে অধ্যয়ন অথবা পর্যালোচনাকে বোঝানো হয়েছে। গবেষণা হচ্ছে ব্যাপকভাবে অধ্যয়ন বা পর্যালোচনা, অর্থাৎ এখানে গরু অন্বেষণ বা গরু খোঁজা না বুঝে বোঝাচ্ছে ব্যাপকভাবে অধ্যয়ন বা ব্যাপক পর্যালোচনা অর্থে এখানে গবেষণা বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি দেখি বাঁশি শব্দটি। বাঁশি শব্দ সাধারণত বোঝা যায় বাঁশ জাতীয় কিছু পদার্থ, বাঁশ দিয়ে তৈরি কোনো পদার্থ, কিন্তু বাঁশি শব্দটা বাঁশ জাতীয় কোনো পদার্থকে না বুঝে এক ধরনের বাদ্যযন্ত্র, সুরের বাদ্যযন্ত্রকে বোঝানো হচ্ছে। তো বাঁশিও একটি রুঢ় শব্দ। তা আমরা সংজ্ঞায় পড়েছি যে সকল প্রত্যয় বা উপসর্গজাত শব্দ মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে সেটাকে বলা হচ্ছে রুঢ় বা রুঢ়ি শব্দ। তাহলে বাঁশি শব্দটি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে বাঁশি হচ্ছে বাঁশ দিয়ে তৈরি কোনো জিনিসকে না বুঝে বরং বোঝাচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্রকে। ওকে, আচ্ছা, তারপরে দেখো তৈল শব্দটি। তৈল শব্দ সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে তিল জাতীয় পদার্থ বা তিল থেকে তৈরি এক জাতীয় স্নেহজাত পদার্থ। তো সেটা না বুঝে বোঝাচ্ছে যে বিভিন্ন উদ্ভিজ্জ পদার্থ থেকে তৈরি স্নেহ পদার্থকে মূলত হচ্ছে তৈল বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো প্রবীণ। প্রবীণ হচ্ছে প্রকৃষ্ট অর্থে যে বীণা বাজাতে পারে, অর্থাৎ ভালোভাবে যে বীণা বাজাতে পারে, সেই অর্থে আমরা যদি প্রবীণ শব্দ দ্বারা যদি আমরা ভাঙি তাহলে বুঝি যে প্রকৃষ্ট অর্থে যে বীণা বাজাতে পারে। তো সেই অর্থে ব্যবহার না করে এখানে প্রবীণ বলতে বয়স্ক ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাহলে এই প্রত্যেকটা শব্দই দেখো হস্তি, গবেষণা, বাঁশি, তৈল এবং প্রবীণ, এই শব্দগুলো মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করতেছে। তাহলে এই শব্দগুলো হচ্ছে রুঢ় বা রুঢ়ি শব্দ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব যোগরূঢ় শব্দ। তাহলে আমরা রুঢ় শব্দ দেখলাম যে রুঢ় শব্দটা হচ্ছে প্রত্যয় বা উপসর্গজাত শব্দ। ওকে, এবারে আমরা দেখব যোগরূঢ় শব্দ। আচ্ছা, যোগরূঢ় শব্দ হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ। তাহলে যে সকল সমাস নিষ্পন্ন শব্দ সমসমান পদের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে সেটাকে বলা হচ্ছে যোগরূঢ় শব্দ। তাহলে কি এটি হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ, এটা মনে রাখতে হবে, সমাস নিষ্পন্ন। তাহলে প্রত্যয় বা উপসর্গজাত শব্দ, আর যোগরূঢ় শব্দ হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ, এটা মনে রাখতে হবে। তো এই রূঢ় শব্দও কিন্তু হচ্ছে মূল শব্দের অনুগামী না, আর যোগরূঢ় শব্দটা হচ্ছে সমসমান পদের অনুগামী না, অর্থাৎ সমসমান পদের অনুগামী না হয়ে বরং বিশিষ্ট অর্থ প্রকাশ করতেছে। তো আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। আচ্ছা, পঙ্কজ। পঙ্কজ শব্দ এর হচ্ছে ব্যাস বাক্য পঙ্কে জন্মে যা। পঙ্কে জন্মে যা। তো পঙ্কে অর্থাৎ পানিতে অনেক কিছুই জন্মে, সেটা হচ্ছে শ্যাওলা জমতে পারে, শালুক জমতে পারে, শাপলা জমতে পারে, হতে পারে, অথবা জন্মাতে পারে, অথবা পদ্ম, বিভিন্ন রকম জিনিসই হচ্ছে পানিতে জন্ম নেয়, সেটা হতে পারে শাপলা, শালুক, পদ্ম। কিন্তু এখানে পঙ্কজ বলতে কোনো কিছুকে না বুঝে পদ্ম ফুলকে বোঝানো হচ্ছে, শুধুমাত্র পদ্ম ফুলকে বোঝানো হচ্ছে। তো এটি হচ্ছে সমসমান পদের অনুগামী না হয় অন্য কোনো অর্থ প্রকাশ করলো, তো এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ দেখি। এখন দেখো মহাযাত্রা। মহাযাত্রা অর্থ হচ্ছে মহাসমারোহে যাত্রা। মহাসমারোহে যাত্রা। তো মহাযাত্রা, এই মহাসমারোহে যাত্রা না বুঝিয়ে বোঝাচ্ছে মৃত্যুকে। মহাসমারোহে যাত্রা না বুঝিয়ে মৃত্যুকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এটিও সমসমান পদের অনুগামী না হয় অন্য কোনো অর্থ প্রকাশ করছে। আচ্ছা, এরপরে দেখি রাজপুত। রাজপুতের ব্যাসবাক্য হচ্ছে রাজার পুত্র। রাজার
পুত্র। তো সাধারণত হওয়ার কথা ছিল রাজার পুত্রকে হচ্ছে রাজপুত বলা হচ্ছে, কিন্তু এখানে রাজার পুত্রকে না বুঝিয়ে বোঝানো হচ্ছে একটি জাতিকে, জাতিকে নির্দেশ করা হচ্ছে। তো এখানে কিন্তু এখানে সমসমান পদের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করছে। আচ্ছা, এরপরে দেখো জলধি। জলধি এর ব্যাটবাক্য হচ্ছে জল ধারণ করে যে, জল ধারণ করে এমন। তো জল কিন্তু অনেক কিছু ধারণ করতে পারে, যেমন বালতিও জল ধারণ করে, পুকুরও জল ধারণ করে, ডোবাও জল ধারণ করে, নদী জল ধারণ করে। কিন্তু এখানে জলধি বলতে এই কোনো কিছুকে না বুঝিয়ে বোঝাচ্ছে সমুদ্রকে, শুধুমাত্র সমুদ্রকে। তাহলে তোমরা আসলে বুঝতে পেরেছো যে যোগরূঢ় শব্দ হচ্ছে যে সকল সমাস নিষ্পন্ন শব্দ সমসমান পদের অনুগামী না হয় অন্য কোনো বিশিষ্ট অর্থ, তাকে বলে যোগরূঢ় শব্দ। তাহলে আমরা অর্থমূলকভাবে শব্দকে 3 ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে যৌগিক শব্দ, একটি রূঢ় শব্দ, আর একটি হচ্ছে যোগরূঢ় শব্দ। তো আমরা দেখলাম যে যৌগিক শব্দ হচ্ছে যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি একই রকম হয় সেটি হচ্ছে যৌগিক শব্দ। আর রূঢ় বা রূঢ়ি শব্দ হচ্ছে যে সকল প্রত্যয় বা উপসর্গজাত শব্দ মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে, সেগুলোকে বলা হচ্ছে রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। আর যোগরূঢ় শব্দ হচ্ছে যে সকল সমাস নিষ্পন্ন শব্দ সমসমান পদের অনুগামী না হয় অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হচ্ছে যোগরূঢ় শব্দ। আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তোমরা সবগুলো খাতায় ভালোভাবে তুলে রাখবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরে আরেকটি আছে যে উৎসমূলকভাবে শব্দের শ্রেণীবিভাগ। তো তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদেই কিন্তু শব্দের শব্দভাণ্ডার রয়েছে, বাংলা ভাষার শব্দভাণ্ডারে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তারপর আমি এগুলো অল্প করে স্বল্প পরিসরে এগুলো তোমাদের একটু বলছি। তো উৎসমূলকভাবে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। উৎসমূলকভাবে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। ওকে, আচ্ছা, 1 নম্বরে আছে তৎসম শব্দ। তৎসম শব্দ, তারপরে তদ্ভব শব্দ, 3 নম্বরে অর্ধতৎসম শব্দ, 4 নম্বর দেশি শব্দ এবং 5 নম্বরে বিদেশি শব্দ। তো তোমরা এগুলো প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে পড়েছো, তারপরেও আমি এ বিষয়ে সামান্য একটু আলোচনা করছি। ওকে, তাহলে উৎসমূলকভাবে শব্দকে বা উৎপত্তিগতভাবে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। একটি হলো তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। আচ্ছা, প্রথমে আমরা দেখি তৎসম শব্দগুলো কি। আচ্ছা, তৎ অর্থ হচ্ছে তার, তৎ যোগ সম, তৎ অর্থ হচ্ছে তার, আর সম হচ্ছে সমান। তাহলে কার সমান? এটা হচ্ছে সংস্কৃতের সমান। সংস্কৃতের সমান। তো তৎসম হচ্ছে তার সমান, মানে সংস্কৃতের সমান। যে সকল শব্দ সংস্কৃত থেকে হুবহু বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। আমরা কয়েকটা উদাহরণ দিই যে তৎসম শব্দগুলো কি কি। আচ্ছা, চন্দ্র একটি শব্দ, এটি তৎসম শব্দ। সূর্য, নক্ষত্র, ভবন, মনুষ্য, পাত্র। তো এই শব্দগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। তো তোমাদের আমি ক্লাসে দেখিয়েছিলাম যে তৎসম শব্দগুলো চেনার কিছু উপায় আছে। তো আজকে আরেকটু অল্প করে দেখাচ্ছি যে তৎসম শব্দগুলো চেনার উপায়গুলো কি কি। আচ্ছা, তৎসম শব্দে চেনার কিছু উপায় আছে।
আচ্ছা, প্রথমে আমরা দেখি যে যে শব্দে মূর্ধন্য ষ এবং মূর্ধন্য থাকবে সেগুলো তৎসম শব্দ। যেমন মানুষ, মানুষ এটি একটি তৎসম শব্দ। অন্বেষণ এটি একটি তৎসম শব্দ। তাহলে মূর্ধন্য ষ এবং মূর্ধন্য থাকলে বেশিরভাগ সময় সেগুলো তৎসম শব্দ হয়। ওকে, আমরা নত্যবিধান এবং সত্যবিধান পড়তে গিয়ে দেখেছিলাম। এরপরে দেখো রেপ থাকবে। আচ্ছা, রেপ থাকবে যেমন বর্ণনা, বর্ণ, কর্ণ ইত্যাদি। তাহলে রেপ থাকলে সেই শব্দগুলো তৎসম শব্দ। আচ্ছা, এরপরে দেখি যদি রিকার থাকে, রি অথবা রিকার থাকে, রিকার থাকলে সেই শব্দগুলো তৎসম শব্দ। যেমন কৃপণ, তৃণ। ওকে, তাহলে কৃপণ, তৃণ এগুলো হচ্ছে তৎসম শব্দ। আরেকটি দেখি যে আমাদের ফলা, আমাদের বাংলা ভাষায় হচ্ছে ব্যঞ্জন বর্ণের ফলা আছে 6টি। তো ফলাযুক্ত শব্দগুলো কিন্তু তৎসম শব্দ। তার মধ্যে রফলা এবং জফলা এগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়। যেমন মনুষ্য, আমরা দেখলাম মনুষ্য এখানে জফলা আছে, এটি একটি তৎসম শব্দ। পাত্র এখানে রফলা রয়েছে, এটি একটি তৎসম শব্দ। তো যে শব্দগুলোতে মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ন থাকবে সেগুলো তৎসম শব্দ। রেপ থাকলে সেগুলো তৎসম শব্দ। রিকার থাকবে সেগুলো তৎসম শব্দ। রফলা, জফলা অথবা ফলাযুক্ত শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি তদ্ভব শব্দ। তদ্ভব আছে তদ্ভব। এখানে তদ্ভব বলতে হচ্ছে তার থেকে উৎপন্ন। ভব, তদ হচ্ছে তার, ভব হচ্ছে উৎপন্ন, তার থেকে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ। অর্থাৎ যে সকল শব্দ স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে কি, যে সকল শব্দ স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়ে বা পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। ওকে, আচ্ছা, একটা উদাহরণ দেখো। সংস্কৃততে একটা শব্দ রয়েছে হস্ত। হস্ত একটি সংস্কৃত শব্দ, এর প্রাকৃত রূপ হচ্ছে হত্থ এবং এটি এর তদ্ভব রূপ হচ্ছে হাত। তাহলে হস্ত থেকে হত্ত, তারপরে হাত, এটা হচ্ছে প্রাকৃত, এটি হচ্ছে সংস্কৃত, আর এটি হচ্ছে তদ্ভব শব্দ। ওকে, আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি। চর্মকার। চর্মকার শব্দটি এটি একটি সংস্কৃত শব্দ, এর প্রাকৃত রূপ হচ্ছে চম্মার এবং এর তদ্ভব রূপ হচ্ছে চামার। ওকে, তো একইভাবে কর্মকার শব্দটি হচ্ছে, কর্মকার শব্দের হচ্ছে প্রাকৃতিক রূপ হচ্ছে কর্ময়ার এবং এরপরে তদ্ভব রূপ হচ্ছে তামার। তাহলে তদ্ভব শব্দগুলো প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম, তো আমরা আগেই জেনেছি তৎসম হচ্ছে তার সমান, আর অর্ধ তৎসম হচ্ছে আধা সংস্কৃত। অর্থাৎ যে শব্দগুলো সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। কিঞ্চিত, সামান্য পরিবর্তন হয়েছে। তো অর্ধ তৎসম শব্দগুলোর ব্যবহার বর্তমান বাংলায় তেমন একটা নেই। আচ্ছা, তারপর আমরা দু একটা উদাহরণ দেখি। যেমন জ্যোৎস্না একটি শব্দ আছে। জ্যোৎস্না শব্দটি এটি একটি সংস্কৃত শব্দ, এটি সামান্য পরিবর্তন হয়েছে জ্যোৎস্না, এটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আচ্ছা, এরপরে শ্রাদ্ধ, এটি একটি সংস্কৃত শব্দ আর বা তৎসম শব্দ, এর অর্ধ তৎসম শব্দ হচ্ছে শ্রাদ্ধ। আচ্ছা, এছাড়া রয়েছে গৃহিণী,
গৃহিণী একটি সংস্কৃত শব্দ, এর অর্ধতৎসম শব্দ হচ্ছে গিন্নি। ওকে, তাহলে হচ্ছে এই অর্ধতৎসম শব্দগুলোর ব্যবহার বর্তমান বাংলায় তেমন একটা নেই। আচ্ছা, এরপরে আমরা দেখি দেশি শব্দ। তোমরা এগুলো ইতিমধ্যে পড়ে ফেলেছ, তারপর আমরা একটু দেখছি। 4 নম্বর দেশি শব্দ। বাংলা ভাষার কোলমুন্ডা বা আদিম অধিবাসীদের ভাষা সংস্কৃতির কিছু বাংলা ভাষায় রক্ষিত রয়েছে, সেই সব শব্দকে বলা হচ্ছে দেশি শব্দ। তাহলে বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত রয়েছে, সেই সব শব্দকেই বলা হচ্ছে দেশি শব্দ। তো এই দেশি শব্দগুলোর মধ্যে রয়েছে আমাদের যেমন গঞ্জ একটি শব্দ, এটি একটি দেশি শব্দ। তারপরে কুলা, ডাব, ডাগর, টোপর, ঢেকি। তো এই শব্দগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের আদিম অধিবাসী যারা ছিল, বিশেষ করে কোল, মুন্ডা, এদের ভাষা হচ্ছে এই দেশি শব্দগুলো। তো এই শব্দগুলো এখনও আমাদের বাংলা ভাষায় রক্ষিত রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা আমাদের বাকি আছে, সেটি হচ্ছে বিদেশি শব্দ। এটি হচ্ছে আমাদের বাংলা ভাষায় সবথেকে বেশি রয়েছে বিদেশি শব্দ। তো আমরা জানি যে আমাদের দেশে এক এক সময় এক এক দেশের মানুষ, কেউ ব্যবসা করার জন্য, কেউ ধর্ম প্রচার করার জন্য, কেউ পর্যটক হিসেবে আমাদের দেশে এসেছিল। তো তাদের কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকে গেছে, সেগুলো হচ্ছে বিদেশি শব্দ। তো বিদেশি শব্দগুলোর মধ্যে আমরা দেখি আরবি ভাষার শব্দ, ফার্সি ভাষার শব্দ, ইংরেজি শব্দ, পর্তুগিজ শব্দ, ওলন্দাজ শব্দ, তারপরে হচ্ছে বার্মার শব্দ বা বর্মী শব্দ, তারপরে দেখি জাপানি শব্দ, মেক্সিকান শব্দ, এরকম বিভিন্ন শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষার সঙ্গে মিশে গেছে। সেই শব্দগুলোকে বলা হচ্ছে বিদেশি শব্দ। তো তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম পরিস্থিতিতে তোমরা সেই শব্দগুলো দেখবে, আমরা জাস্ট কয়েকটা শব্দ দেখে নিচ্ছি। তো আরবি শব্দগুলোর মধ্যে আমরা যদি দেখি যে ধর্ম সংক্রান্ত বিভিন্ন শব্দ রয়েছে, তার মধ্যে আমরা দেখি যে যেমন কোরআন, তারপর হচ্ছে কিতাব, জান্নাত, জাহান্নাম, এরকম অসংখ্য শব্দ রয়েছে যেগুলো বিদেশি শব্দ আর আরবি শব্দ। আচ্ছা, ইংরেজি শব্দের মধ্যে এরকম আছে ইউনিভার্সিটি, টিন, ইউনিয়ন, এরকম আরও অসংখ্য শব্দ রয়েছে। তারপরে পর্তুগিজ শব্দগুলোর মধ্যে আমরা যদি দেখি, পর্তুগিজ শব্দের মধ্যে আনারস, আলপিন, আলকাতরা, তারপরে পেয়ারা, পাউরুটি, এরকম আরও অসংখ্য শব্দ রয়েছে পর্তুগিজ শব্দ। ওলন্দাজ শব্দের মধ্যে তোমাদের বলেছিলাম যে তাস খেলা সংক্রান্ত যে সকল শব্দ রয়েছে সবগুলোই হচ্ছে ওলন্দাজ শব্দ। যেমন হচ্ছে হরতন, রুইতন, স্কাপন, টিক্কা, তুরুপ, সবগুলোই হচ্ছে হরতন, রুইতন, স্কাপন, টেক্কা, তুরুপ যা আছে সবগুলোই হচ্ছে ওলন্দাজ শব্দ। এছাড়াও চীনা শব্দের মধ্যে রয়েছে চা, চিনি, জাপানি শব্দ আমরা যদি দেখি, জাপানি শব্দ রিক্সা, তারপরে মায়ানমার শব্দের মধ্যে রয়েছে বা বর্মী শব্দ রয়েছে লুঙ্গি, ফুঙ্গি ইত্যাদি। তো এরকম আরও অসংখ্য বিদেশি শব্দ আমাদের বাংলা ভাষার সঙ্গে মিশে গেছে, মিশে গিয়ে আমাদের বাংলা ভাষাটাকে অনেকটা সমৃদ্ধ করেছে। তো এই বিদেশি শব্দগুলো আমাদের বাংলা ভাষার ভাণ্ডারকে, শব্দ ভাণ্ডারকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। তাই এই শব্দগুলো সম্পর্কে তোমরা খুব ভালোভাবে বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এই শব্দগুলো সম্পর্কে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যে আজকে আমরা দেখলাম যে শব্দের শ্রেণী বিভাগ দেখলাম। তো শব্দকে মোটামুটি প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে
আমরা দেখলাম যে গঠনগত দিক থেকে, উৎসগত দিক থেকে এবং অর্থগত দিক থেকে। তোমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বাসায়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।